মা, আমার ব্যাডিংগুলো গুছিয়ে রেখেছো? আমার সকাল 10টায় ট্রেন। যদি ব্যাডিংগুলো গুছিয়ে না রাখো তাহলে যাও ব্যাডিংগুলো গুছিয়ে নাও গা। বাবা, আমি তোর জন্য সবকিছু গুছিয়ে রেখেছি, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। মা, আমি আমার জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি রিয়ার জন্য। বেচারা এই পরিবেশে নতুন, ও ভালো করে কাউকে চেনেও না। গ্রামের পরিবেশ ওর কাছে একদমই নতুন। আমি কিছুদিনের জন্য বাইরে যাব, ওর যদি তাতে মন খারাপ করে। পাগল ছেলে কোথাকার, মাকে তুই এতটাই বড় ভাবিস? রিয়া তো এখন তোর বউ, আর তাছাড়া রিয়া তো আমারই মেয়ে। তুই থাকিস বা না থাকিস, ও আমার চোখের মনি হয়ে থাকবে। মা, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, আমি সব মানিয়ে নিতে পারবো। তবুও মা, তুমি তো জানো ও শহর থেকে গ্রামে এসেছে, ও কাজটা যত ভালো জানে না। তুমি একটু বুঝি সুঝিয়ে নিও, ওর যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে বাবা, তুই এই নিয়ে কোনো চিন্তা করবি না, ওকে আমি আমার মেয়ের মতো করে দেখব। ও এই বাড়ির বউ না রে, ও এই বাড়ির মেয়ে। সত্যি মা, আপনার মতো শাশুড়ি মা পেয়ে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এখন আমি যাই। দাও ব্যাগটা দাও। এই নে বাবা। আপদটা দূর হলো। ছেলের কাছে ভালো হওয়ার জন্য নিজেকে কত কিনাই করতে হয়। বাপের বাড়ির মতো থাকবি, শ্বশুর বাড়িকে বাপের বাড়ি বানাবি? কাল সকালটা হতে দে, তোকে আমি ঠুমকা নাচাবো। কাল সকালবেলাতেই বুঝতে পারবি শ্বশুর বাড়ি কাকে বলে। মেয়ে ফুসদার দেখতে আসছে না? এইবার তোকে বাড়ির উঠোন থেকে গোয়াল ঘর পর্যন্ত পরিষ্কার যদি না করাতে পেরেছি, আমার নামও রানী না। নবাবের বিটি এসেছে পায়ের উপরে পা তুলে খাবে বলে। কাল সকাল হতে দে, তারপরে তোকে দেখাচ্ছি মজা। বেলা তো অনেক হলো, মাথার ওপর সূর্য নাচছে, আর নবাবের বিটি এখনো পর্যন্ত শুয়ে আছে, ওঠার কোনো নামগন্ধই নেই। আমি সকালবেলায় উঠে সব কাজ করে ফেললাম, আর মহারানী এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। না না, এটা তো মেনে নেওয়া যাবে না। এর আগে মেহফুজ বাড়িতে ছিল, তাই কিছু বলতে পারিনি, কিন্তু কালকে তো মেহফুজ বিদেশ চলে গেছে। এবার কোথায় যাবি তুই? ছেলেকে বলেছিলাম বটে একটু বেলা করে উঠবি, তাই বলে তুমি বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে? বিয়ের পর মেয়েদেরকে শ্বশুর বাড়ি এসে এত বেলা অবধি ঘুমাতে নেই, সেটা কি তুমি জানো না? কে কে ডাকছেন আমাকে? আমি তোমার শাশুড়ি বলছি, দরজাটা খোলো। পাড়ার লোক তো ছিছি করছে, এত বেলা অবধি ঘুমালে হবে? কাজ করতে হবে না? মা, আপনি এখন আমাকে ডাকছেন কেন? আমি তো এখন ঘুমাচ্ছি। ঘুমাচ্ছ মানে? বেলা হয়েছে, ওঠো, উঠে মুখ হাত পা ধোও, ধুয়ে বাড়ির কাজ করো। রান্নাঘরে এখনো সবজি কাটা হয়নি, মশলা বাটা হয়নি। ওঠো, উঠে কাজগুলো করো। আমি একলা হাতে কয় দিকে করব? মা, আপনি কি ভুলে গেলেন? গতকাল মেহফুজ যখন বিদেশে গেল, তখন আপনি নিজেই তো বললেন এটা তোমার শ্বশুর বাড়ি না, এটা তোমার মায়ের বাড়ি। বাবার বাড়িতে তো মেয়েরা বেলা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, এখনো তো 12টাই বাজেনি, তাহলে আপনি ডাকছেন কেন? আরে ওটা তো আমি আমার ছেলের সামনে বলেছিলাম, তাই বলে কি তুমি সারাদিন কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাবে? মা, আমি আমার বাবার বাড়িতে তো কোনোদিনও 12টার আগে ঘুম থেকে উঠিনি, আর আমার বাবা মাও আমাকে ডাকতো না। আপনি বলেছেন এই বাড়িতে আমাকে আমার নিজের বাবার বাড়ির মতো থাকতে। আপনিই তো বললেন আমাকে এই বাড়ির মেয়ে হয়ে থাকতে। এখন যদি আমি বেলা 10টার আগে ঘুম থেকে উঠি, তাহলে তো আমি এই বাড়ির বৌমা হয়ে যাব। মা, আমি আপনার আদেশ অমান্য করতে পারবো না। আপনার আদেশ যদি অমান্য করি, তাহলে তো আমার পাপ হবে। প্লিজ মা, আমাকে আর একটু ঘুমাতে দিন, আমাকে ডিস্টার্ব করবেন না। কি ডিস্টার্ব করবে না? তুমি আমার বাড়িতে এসে আমাকেই হুকুম চালাচ্ছ? মা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমি কিন্তু আপনার পায়ের আওয়াজ পাচ্ছি। যান গিয়ে রান্নাটা বসিয়ে দেন, আমার উঠতে উঠতে কিন্তু বেলা 12টা বেজে যাবে। আমি কিন্তু ঘুম থেকে উঠে খাবার খাবো। ঘুম থেকে উঠে আমার খুব খিদে পায়, আমি থাকতে পারি না। দাঁড়া, দরজাটা খুলো। পেটে যখন খিদে লাগবে তখন আমিও দেখছি তুই খাবার কোথায় পাস। বাবারে বাবা, হে আমি কাকে বৌমা করে নিয়ে এসেছি রে? হে তো দেখছি পাতি খুর, কথাই পেরে ওঠা যাচ্ছে না। ঠিক আছে ঘুমাও, খিদেতে যখন পেটে ছুঁচুতে ডন মারবে তখন আপনি উঠে যাবে। ছেলের সামনে একটু ভালো সাজতে গিয়ে আমি নিজেই ফেসে গেলাম। এ মেয়ের কথার সাথে তো পেরে ওঠা খুব মুশকিল।
আজকে কি রান্না করেছেন মা? আমার খুব খিদে পেয়েছে, দিন আমাকে দুটো খেতে দেন। খিদে তো পাবে, যারা কাজ করে না তাদের একটু বেশিই খিদে পায়। এ দেখো এখানে ভাত রাখা আছে, বেড়ে খেয়ে নাও। মা, আমি ভাত বেড়ে খাবো কেন? আমার বাবার বাড়িতে তো আমার মাই ভাত বেড়ে দিত। আমি কোনোদিনও নিজে ভাত বেড়ে খাইনি। আর তাছাড়া আপনিই তো বলেছিলেন এটা আমার নিজের বাবার বাড়ি। তাহলে দিন, আমাকে ভাতটা বেড়ে দিন। আমি যদি নিজেই ভাত বেড়ে খাই তাহলে তো আমি বৌমা হয়ে যাব। দিন দিন মা, আমাকে ভাতটা বেড়ে দিন, আমার খুব খিদে পেয়েছে। হে আল্লাহ, এটা কি আমার কপালে লেখা ছিল? এই বয়সে এসে বৌমাকে ভাত বেড়ে খাওয়াতে হবে? মা, আপনি রাগ করছেন কেন? আপনি যদি আমাকে ভাতটা না বেড়ে দেন তাহলে তো আপনার কথা অমান্য হবে। মেহফুজ জানলে কষ্ট পাবে। আপনি ওকে দেওয়া কথা রাখবেন না। ঠিক আছে ঠিক আছে, অত মেহফুজ করতে হবে না। এ দেখো আমি ভাত বেড়ে দিচ্ছি, ওখানে সবজি রাখা আছে, তোমার যতটা লাগবে তুমি তুলে নিও। মা, আমি সবজিটা তুলে খেলেও তো বৌমা হয়ে যাব। আপনি আমাকে সবজিটা তুলে দেন। ঠিক আছে ঠিক আছে। আমি সবজিটাও দিয়ে দিচ্ছি, নাও খেয়ে নাও। মা, আমি নিজে হাত দিয়ে খেলেও তো বৌমা হয়ে যাব। আমার বাবার বাড়িতে তো আমার মা নিজে হাত দিয়ে আমাকে খাইয়ে দিত। তোমাকে খাইয়েও দিতে হবে? হে আল্লাহ, আমি যে কোন জন্মে পাপ করেছিলাম। থামুন থামুন মা, এসব আপনি কি রান্না করেছেন? কেন? ডাল, সয়াবিনের তরকারি, মাছের তরকারি, বেগুন ভাজা। মা, আমার বাবার বাড়িতে তো আমি মুরগির কষা মাংস ছাড়া ভাতই খেতাম না। এইসব শাকসবজি খাওয়া তো আমার অভ্যেসই নেই। এইসব শাকসবজি তো আমার বাবার বাড়ি কাজের লোকেরা খায়। কি বললে? তোমার এত বড় আসপর্দা, তুমি তোমার বাবার বাড়ির কাজের মেয়ের সঙ্গে আমার তুলনা করলে? মা, আপনি রাগ করছেন কেন? আমি তো আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনিই তো বলেছিলেন এই বাড়িটা তো নিজের বাড়ি, তো যা ইচ্ছে তুই তাই খাবি। তাই এখন আমার মুরগির কষা মাংস খেতে ইচ্ছে করছে। আমার বাবার বাড়িতে তো আমার মা রোজ আমাকে মুরগির কষা মাংস দিয়ে ভাত খাইয়ে দিত। এটা তো আমার বাপেরই বাড়ি। দিন দিন, আমাকে মুরগির কষা মাংস দিয়ে ভাত দিন। ওরে আমার নবাবের বিটি রে, তোমাকে রোজ রোজ মুরগির কষা মাংস দিয়ে ভাত খেতে দিব? তোমার বাপের মতো কি আমার ছেলে বড় লোক নাকি চাকরি করে যে তোমাকে রোজ রোজ মুরগির কষা মাংস দিয়ে ভাত খেতে দিতে হবে? যা রান্না করেছি চুপচাপ খেয়ে নাও, আর না হলে শুকিয়ে থাকো। মা, মেহফুজ বিদেশে যাওয়ার সময় তো আপনাকে অনেক টাকা দিয়ে গিয়েছে। আর ও তো এটাও বলে গিয়েছে আপনাকে রিয়া যখন যা খেতে চাইবে তুমি ওকে তাই এনে দিবে। আর আপনি এটাও তো বলেছিলেন রিয়া যখন যা খেতে চাইবে আমি ওকে তাই এনে দিব। কিন্তু এখন আপনার ছেলেকে দেওয়া কথা আপনি উল্টাচ্ছেন কেন? আমি তো আপনার দেওয়ার কথা রাখছি। দিন, আমাকে মুরগির কষা মাংস এনে দিন, আমার খেতে খুব ইচ্ছে করছে। হে আল্লাহ, হে আমি কাকে কথা দিয়েছিলাম রে? আমি জানি মা, আপনার দেওয়া কথা আপনার রাখতে খুব কষ্ট হচ্ছে। আমিও তো মানুষ। আজকে আপনি যা রান্না করেছেন আমি সেটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। কিন্তু নেক্সট টাইম যেন এরকম না হয়। প্রতিদিন আমাকে মুরগির কষা মাংস দিয়ে ভাত খেতে দিবেন। মা, আমি কিন্তু আপনার বৌমা না, আমি হলাম আপনার মেয়ে। মেয়েদের সকালাত পূরণ করা এটাই তো হলো মায়েদের দায়িত্ব, তাই না মা? ঠিক আছে ঠিক আছে, এবার খেয়ে নাও। কলের পাড়ে কিছু থালা বাসন রাখা আছে, ওগুলো একটু মেজে নিও। আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, আমার মাজায় খুব ব্যথা করছে। তুমি একটু জামা কাপড়গুলো ধুয়ে নিও। থালা বাসনগুলো ধুয়ে জামা কাপড়গুলো মেলে দিও। দুপুর যে গড়িয়ে আসছে, না হলে যে জামা কাপড়গুলো শুকোবে না। বাসন মাজা আর কাপড় কাচা কাজ করতে হবে আমাকে? হ্যাঁ বৌমা, সংসারের কাজ তো বৌমাকেই করতে হয়। যাও লক্ষ্মী সোনা বউ আমার, কাজগুলো গুছিয়ে নাও। কিন্তু মা, আমি যদি ওই কাজগুলো করি তাহলেও তো আমি এই বাড়ির বৌমা হয়ে যাব। আপনি তো আমাকে এই বাড়ির মেয়ে হয়ে থাকতে বললেন। আর তাছাড়া এই সমস্ত কাজ তো আমি আমার বাবার বাড়িতে কোনোদিনই করিনি। মা, আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। আপনি আমাকে কাজ করতে বলছেন? কাজ করতেই তো বলছি, খারাপ কিছু তো আর বলছি না। বাড়ির বৌমা কাজ করবে না তো কি করবে? পাড়ার লোকেও হাসাহাসি করছে, সবাই বলছে আমার বৌমা নাকি কুড়ে। আমার কি মান সম্মান নেই? আপনি পাড়ার লোকের কথা ছাড়ুন তো মা। আপনি মেহফুজকে কি কথা দিয়েছিলেন? বৌমা, তোমাকে এই বাড়ির বৌমা হয়ে থাকতে হবে না, তুমি এই বাড়ির মেয়ে হয়ে থাকবে।
আদরের মেয়েরা কি কোনোদিনও থালা বাসন মাজে, কাপড় ধোয়? আমার বাবার বাড়িতে তো কাজের লোক থাকে, আমি নিজে হাতে কোনোদিনও এক গ্লাস পানি তুলেও খাইনি। আর আপনি আমাকে জামা কাপড় কাচতে বলছেন, থালা বাসন মাজতে বলছেন? না না, আমি এসব কাজ করতে পারবো না। কিন্তু এখানে তো কাজের মেয়ে নেই, কাজগুলো তো তোমাকেই করতে হবে। মা, দেখুন তো আমার নখগুলো। নখ দেখে আমি কি করব? আমি কি নখ দিয়ে তোমাকে মাটি কাটতে বলছি? না না মা, ভালো করে দেখুন। কিছুক্ষণ আগে তো আমি নেল পালিশগুলো দিলাম, এখন যদি আমি সার্ফ দিয়ে থালা বাসন মাজি, জামা কাপড় কাচি, তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। নেল পলিশ? নেল পলিশের জন্য তুমি আমার কাজ করবে না? সংসারের সব কাজ পড়ে থাকবে আর তুমি নখে নেল পলিশ লাগিয়ে বসে থাকবে? মা, আপনি তো আমাকে বলেছিলেন এটাকে আমার বাবার বাড়ি ভাবতে। আমি তো আমার বাবার বাড়িতে সবসময় সাজুগুজু করতাম, গান শুনতাম, রিলস বানাতাম, কাজ তো কোনোদিনই করিনি। এখন যদি আমি এখানে কাজ করি, তাহলে তো আমি বৌমা হয়ে গেলাম, তাহলে তো আপনার কথার কোনো দাম থাকবে না। আমি চাই না আপনি মিথ্যাবাদী হন। সরি মা, আমি এই কাজ করতে পারবো না। হে আল্লাহ, হে তুমি আমার সঙ্গে কোন পরীক্ষা নিচ্ছ? নেল পলিশ বাঁচানোর জন্য আমাকে দিয়ে কাজ করাবে? দাঁড়া, আজ আমি পাড়ার সবাইকে ডাকবো, পাড়ার লোকের সামনে তোর বিচার হবে। দাঁড়া, মেহফুজ বাড়ি আসুক, তোকে যদি বাড়ি ছাড়া না করতে পেরেছি, আমার নামও রানী না। এ মা, এ তো দেখছি রানী আপা। রানী আপা, ও রানী আপা, তুমি কাপড় কাচ্ছো যে? তোমার বাড়িতে যে নতুন বউ এসেছে, সে কোথায়? নতুন বউ থাকতে তুমি কেন কাপড় কাচবে? আর বলিস না রে বোন, কপালে সুখ না থাকলে যা হয়। আমি নতুন বউ ঘরে এনেছি নাকি নবাবের মেয়ে এনেছি কিছুই বুঝতে পারছি না। কেন গো রানী আপা, বউ কি দেখতে ভালো না? দেখতে তো পরীর মতো, কিন্তু তার স্বভাব পেতনি। বিশ্বাস করবে না বোন, দুপুর 12টা অবধি ঘুমিয়ে থাকে। 12টার সময় ঘুম থেকে ওঠে, বলে নাকি মাংস কষা ছাড়া ভাত খেতে পারে না। এখন বলছে নখে নেল পালিশ লাগানো, কাপড় ধুতে পারবে না, তাই আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। হাই হাই, এটা তুমি কি বলছো আপা? এদিকে শাশুড়ি কাপড় কাচ্ছে আর ওদিকে বৌমা হাতে নেল পালিশ লাগিয়ে বসে আছে, এটা তো অনেক বড় অন্যায়। শুধু অন্যায় না রে, আমি খেটে খেটে মরে যাচ্ছি, মেয়ে পুজো তো বাড়িতে নেই, তাই এই সুযোগে মেয়েটা আমার উপর অত্যাচার করছে। কিন্তু আপা, একটা কথা বলি, কিছু মনে করো না। সেদিন মেহফুজ বাইরে যাওয়ার সময় আমি তোমাদের গেটের সামনে দাঁড়িয়েছিলাম। সেদিন কিন্তু তুমিই বলেছিলে, বৌমা তুমি এই বাড়ির বৌমা না, এই বাড়ির মেয়ে হয়ে থাকবে, কাজ করতে হবে না, যা মন তাই করবে। তুমিই তো আশকারা দিয়েছো, মাথায় তুলে রেখেছো। বোঝো এবার ঠেলা, মেয়েটাকে মাথায় তুলে রেখেছো, এখন তুমিই বোঝো। সেসব তো মুখের কথা, শাশুড়ি কি বৌমাকে একটু মিষ্টি কথা বলে খুশি রাখতে পারে না? তাই বলে সেই কথা শুনে আমার মাথার উপর উঠে বসবে? আমি তো ওটা ওকে আদর করে বলেছিলাম, ভেবেছিলাম ও আমার মায়া বুঝবে, কিন্তু ও তো আমার মাথায় চড়ে বসছে, আমাকে দিয়েই সব কাজ করাচ্ছে। এখনকার মেয়েরা খুব শেয়ানা আপা, তোমার মুখের কথা তোমাকেই ঘুরিয়ে দিয়েছে। এখন কি উপায়? এখন একটা উপায় আছে, ছেলে বাড়ি আসুক, ছেলের কাছে এমন লালিশ করব ওকে লাঠি দিয়ে মেরে সোজা করবে। আমার ছেলে বউয়ের আঁচল ধরা নয়, মায়ের কষ্ট দেখলে সে সহ্য করতে পারবে না। তা ঠিক বলেছো আপা, মেহফুজ ছেলেটা খুবই ভালো, কিন্তু দেখো এইসব করতে গিয়ে যেন সংসারটা নষ্ট না হয়ে যায়। তবে বউয়েরও একটু শিক্ষা হওয়া দরকার। শিক্ষা তো আমি দেবই, শুধু ছেলেটাকে বাড়িতে আসতে দাও। ঠিক আছে, যেটা করবে একটু দেখে শুনে করো, আমি এখন যাই।
মা, ও মা, তুমি এখানে কেন? মেহফুজ, মানিক আমার, তুই এসেছিস? তুই না বলেছিলি 1 মাস পর আসবো, তাহলে এত তাড়াতাড়ি চলে এলি যে? মা, তার আগে আমি কাজ শেষ করে ফেলেছি। আমি ভাবলাম তোমাদেরকে আমি সারপ্রাইজ দিব। কিন্তু মা, তুমি এখানে কাপড় কাচতে এসেছো কেন? রিয়া কি বাড়িতে নেই? রিয়া থাকতে তুমি বুড়ো বয়সে ঘাটে এসেছো কাপড় কাচতে? বাবা, তুই থাকতে আমাকে এত অপমান সহ্য করতে হবে আমি কোনোদিন ভাবিনি রে বাবা, আমি কোনোদিন ভাবিনি। আমার কপালটাই পোড়া। অপমান? কে তোমাকে অপমান করলো? আমাকে সব খুলে বলো। আর বলিস না রে বাবা, তোর বউকে আমি বললাম, বৌমা আমার শরীরটা খুব খারাপ করছে, তুমি জামা কাপড়গুলো ধুয়ে দাও। কিন্তু তোর বউ আমার মুখের ওপর আমাকে কথা শুনিয়ে দিল। তার নাকি নখে নেল পলিশ লাগানো আছে বলে সে কাজ করতে পারবে না। কি? নখে নেল পলিশ লাগানো আছে বলে কাজ করতে পারবে না? শুধু কি তাই, আজ বেলা 12টা অবধি ঘুমিয়েছিল। আমি ডাকলাম বলে আমাকে কত কথাই শুনিয়ে দিল। আমি দুপুরবেলায় রান্না করলাম, আমার রান্না নাকি ওদের বাড়ির কাজের লোকরাও খায় না, মাংস রাঁধিনি বলে কত কথাই শুনিয়ে দিল আমাকে। আমাকে দিয়ে ভাত বাড়িয়ে নিল, আমাকে দিয়ে খাইয়েও নিল। নবাবের বেটি বলে নাকি সে মুরগির কষা মাংস ছাড়া ভাত খেতে পারে না। আমি আর পারছি না রে মেহফুজ, আমি আর পারছি না। তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, ওই বইয়ের সঙ্গে আমি এক বাড়িতে থাকতে পারবো না। রিয়ার এত বড় সাহস! আমি রিয়াকে এত ভালোবাসতাম আর সে আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছে। চলো মা বাড়িতে, এর আমি আজ একটা সমাধান করে গা ছাড়বো। ঠিক আছে বাবা, তাই চল। হ্যাঁ, চলো। আজ বাছাধন ধরা পড়েছে, দেখবো এবার বাপের বাড়ির গল্প কে শোনায় আমাকে। বাহ, তুমি চলে এসেছো মেহফুজ। আমি ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি চলে আসবে। তুমি চুপ করো রিয়া, একদম আদিক্ষেতা দেখাবে না। তুমি আমার সঙ্গে নাটক করছো। নাটক? আমি আবার কি নাটক করলাম? আর তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাবো না তো আমি তোমার সামনে হাসবো? আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর তুমি মায়ের উপর এত অত্যাচার করেছো কেন? অত্যাচার? আমি তোমার মায়ের উপর অত্যাচার করেছি? এ কথা তোমাকে কে বললো? কে বলবে আবার? আমাকে মা বললো। তুমি নাকি বেলা 12টা অবধি ঘুমিয়ে থাকো, আবার মাকে দিয়ে তুমি কাজ করিয়ে নাও, রান্না করিয়ে নাও, ভাত বাড়িয়ে নাও, আবার তুমি মাকে দিয়ে কাপড় কাচিয়ে নাও। মায়ের অসুস্থ শরীর নিয়ে মা গিয়ে নদীর ধারে কাপড় কাচ্ছে আর তুমি এখানে সাজাগুজো করছো। এগুলোই কি তোমার বাপের বাড়ির শিক্ষা? মেহফুজ, তুমি একটু শান্ত হও। তুমি আমার বাবা তুলে কথা বলবে না। আমি যা কিছু করেছি তোমার মায়ের আদেশে করেছি। মিথ্যা কথা। মা তোমাকে বলবে যে কাজ না করার জন্য, আর মা তোমাকে বলবে যে কাজ আমাকে দিয়ে সব করিয়ে নাও। তুমি কি আমাকে বোকা পেয়েছো? মেহফুজ, তোমার কি মনে নেই তুমি যখন বিদেশে গিয়েছিলে তখন তোমার মা তোমার সামনে কি বলেছিল? বৌমা, তুমি এই বাড়িতে তোমার বাবার বাড়ির মতো থাকবে, তোমাকে এই বাড়ির বৌমা হতে হবে না, তুমি এই বাড়ির মেয়ে হয়ে থাকবে, তোমাকে এই বাড়ির একটা কাজও করতে হবে না, তোমার যখন যা ইচ্ছা হবে তুমি তখনই তাই খাবে। সেটা তো মা তোমাকে আদর করে বলেছিলেন। মা চেয়েছিলেন তুমি যেন এই বাড়িতে কমফোর্টেবল ফিল করো। আদর হোক বা যাই হোক, কথা তো কথায় মা আমাকে এই বাড়িতে মেয়ে হয়ে থাকতে বলেছিল। তুমিই বলো, তোমার বোন যখন এখানে আসে সে কি সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজ করে, নাকি থালা বাসন মাজে, জামা কাপড় কাচে, ঘর মোছে? সে কি পুকুর পাড়ে গিয়ে জামা কাপড় কাচে, নাকি তোমার মা রান্না করে তাকে খাওয়ায়? বোন তো বাড়ির মেহমান হয়ে আসে, ও কেন বাড়ির কাজ করবে? ঠিক তাই, মা আমাকে এই বাড়ি মেয়ে হয়ে থাকতে বলেছে। আমি আমার বাবার বাড়িতে বেলা 12টার সময় ঘুম থেকে উঠি, মা আমাকে রান্না করে ভাত বেড়ে দেয়, আমার জামা কাপড় কেচে দেয়, আমি বাড়ির কোনো কাজই করি না। মা যখন আমাকে বলল এই বাড়িতে তুমি তোমার বাবার বাড়ির মতনই থাকবে, আমি মার কথা অনুযায়ী এই বাড়িতে আমি আমার বাবার বাড়ির মতনই থাকি। আমি যদি কাজ করতাম তাহলে তো মাকে অপমান করা হতো। মা হলো গুরুজন, আমি যদি গুরুজনের কথা অমান্য করি তাহলে তো আমাকে পাপে পরিচিত হতো। তাই আমি আমার মায়ের আদেশ অনুযায়ী চলেছি, আমি কোনো ভুল করিনি। কিন্তু কিন্তু তাই বলে তুমি নেল পলিশের অজুহাত করবে? ওটা অজুহাত না, আমি আমার মায়ের বাড়িতে সবসময় সেজে গুজে থাকতাম। আমার মা আমাকে কোনোদিনও ধমকাননি। মা আমাকে ধমক দিচ্ছিলেন, আমাকে কাজ করতে বাধ্য করছিলেন, তাই আমি মাকে মনে করিয়ে দিচ্ছিলাম আমি এই বাড়ি বউয়ের যোগ্য না, আমি হলাম এই বাড়ি
সেবা পায়, যত্ন পায়। মা, রিয়া তো ঠিকই বলছে। আমি যখন বিদেশ যাচ্ছিলাম তখন তো তুমি বড় বড় ডায়লগ দিয়েছিলে, রিয়া তুমি আমার বৌমা হয়ে নয় আমার মেয়ে হয়ে থাকবে। তুমি তো ওকে পারমিশন দিয়েছিলে। আমি তো এখানে রিয়ার কোনো দোষ দেখতে পাচ্ছি না। আমি কি জানতাম ও আমাকে কথার প্যাচে ফেলে এইভাবে সাইজ করবে? আমি তো ভেবেছিলাম এটা বলার কথা, ছেলেকে খুশি করার জন্য আমি ওকে বলেছিলাম। তাই বলে কি তুমি সেটা ধরে বসে থাকবে বৌমা? আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সঙ্গে চালাকি করতে গিয়ে নিজেই বোকা ধরা পড়ে গেছি। তোর বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুই ঠিকই করেছিস মা, আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। ছি মা, আপনি আমার সাথে মাফ চাইছেন কেন? আমি আপনার কথা রাগ করিনি। আমি তো আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে সম্পর্কে শুরুতেই নাটক থাকে সেই সম্পর্ক বেশি দিন টিকে না। আপনি আমাকে বৌমা হিসেবে মেনে নিন, দেখবেন আমি আপনাকে আপনার মেয়ের থেকেও বেশি ভালোবাসবো। না মা, হার না, তুই আমার বৌমা হয়েই থাক। মেয়েরা বাপের বাড়ি গিয়ে কাজ করে না, কিন্তু বৌমা শ্বশুর বাড়ি গিয়ে সংসারটাকে আগলে রাখে। আজ থেকে তুই আমার বৌমা, এই সংসারের লক্ষ্মী। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর সঙ্গে আর কোনোদিন অভিনয় করব না। যাক বাবা, শান্তি পেলাম। মা, তুমি শিক্ষা পেলে তো? পেয়েছি রে বাবা, পেয়েছি, হাড়ে হাড়ে পেয়েছি। বাপরে বাপ, নেল পালিশের যা তেজ। মা, আপনারা দুজন এখানে বসুন। মেহফুজ অনেক দূর থেকে এসেছে। আমি আপনাদের জন্য আদা দিয়ে কড়া করে চা বানিয়ে নিয়ে আসছি। আর হ্যাঁ মা, কালকে সকালে কিন্তু আমি রান্না করব মেহফুজের প্রিয় ডাল ভাত সবজি, আর আপনার জন্য একটু নরম নরম ঘি খিচুড়ি। বেঁচে থাক মা, অনেক হয়েছে। আমার কোমরে খুব ব্যথা করছে, একটু আদা দিয়ে চা পেলেই যথেষ্ট। যা মা, একটু তাড়াতাড়ি গিয়ে চাটা করে নিয়ে আয়। দেখলে তো মা, সততার দাম কত। তুমি যদি নাটক না করতে তাহলে রিয়া তোমাকে প্রথম থেকে রান্না করে খাওয়াতো। বুঝেছি বাবা, বুঝেছি। তুই আর খোটা দিস না, যা গিয়ে ফ্রেশ হয়ে নে।